শুভ দুপুর। রাউন্ড অফ 16, দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল স্টেজ, যেখানে আমরা জার্মানিকে বিদায় নিতে দেখেছি, নেদারল্যান্ডসকে বিদায় নিতে দেখেছি এবং ফাইনালি ব্রাজিলের মতো বড় টিম বিদায় হয়ে গেল নরওয়ের কাছে। কেমন ছিল গতকালকের ম্যাচ? আমরা দেখেছি দুই টিমই দুর্দান্ত ফর্মে ছিল এবং খেলেছে, অনেক সুযোগ মিস করেছে। সেটা নিয়ে হবে আলোচনা হবে নেক্সট ম্যাচ নিয়ে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 26 নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আছে আমি নুসরাজিন এবং আজকে আমার সঙ্গে আছেন মাহবুব হোসেন রক্সি, কোচ, অ্যানালিস্ট, সবকিছু। রক্সি ভাই কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার শো। আছি ভালোই, কিন্তু কালকের ম্যাচ নিয়ে একটু আপসেটই থাকা হয়। সেটা নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ কাছের মানুষ সাজিয়া সুলতানা পুতুল। কেমন আছেন পুতুল? ভালো আছি। ভালো তো থাকারই কথা। আজকে যদি আপনারা ভালো না থাকেন, আজকে তো আমাদের দিন, দেখেন মানে কি একটা দ্বৈরথ। আর্জেন্টিনার দিন হবে। মানে একটা টিম বাড়ি গেলে আরেকটা টিম খুশি। সেটা তো কথার কথা। এবছর মনে হচ্ছে তুলনাটাই খুব অপ্রাসঙ্গিক, কারণ ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার তুলনা অনেকগুলো আসর ধরে আর চলে না। ব্রাজিলের যে ঐতিহ্যের খেলা আমরা শুনে বা দেখে বড় হয়েছি, 2002 এর ব্রাজিলের সঙ্গে এখনকার ব্রাজিলের খেলার ধরনেরই কোনো অনেক পার্থক্য রয়েছে, কোনো সন্দেহ তো সুতরাং মজা করে বললাম যে আমাদের দিন, আমাদের দিনটাকেই আমরা ফোকাস করছি এবং সেই দিনটা আমাদের হোক, সেটাই চাই। এক্স্যাক্টলি। না, এটা মানে আমরা ব্রাজিলিয়ান যারা সাপোর্টার তারাও একমত হবে, যেই 2002 এ রোনালদো রিভালদোদের যেই টিমটা ছিল, সেই টিমটা আসলে ব্রাজিলে নেই। অনেক জায়গায় তাদের ল্যাকিংস আছে, চ্যালেঞ্জ রয়েছে। আমরা তাহলে সেই আলোচনাটাই সরাসরি রক্সি ভাইয়ের কাছে চলে যাই। মানে গতকালকে যেটা আমি অফ ক্যামেরায় বলছিলাম যে অনেক চান্স কিন্তু ব্রাজিলের ছিল। এন্দ্রিক নেমেই যে গোলটা মিস করলো, প্রথম পেনাল্টিটা ব্রুনো মিস করলো, মানে সব মিলিয়ে ব্রাজিল গতকাল কোনোভাবেই ফর্মে ছিল না। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আসলে যে ম্যাচ সবাই প্রত্যাশা করেছিল এবং ব্রাজিল সাপোর্টার সহ ব্রাজিল টিম কোচ যেটা প্ল্যান করেছিল সেই গেম কিন্তু মাঠে এক্সিকিউট করতে পারেনি। এবং ব্রাজিলের যে ছন্দ, যে খেলা, যেই স্টাইলে স্টেপ বাই স্টেপ খেলছিল বা প্রতিদিন ইমপ্রুভ করছিল আঞ্চলিকের আন্ডারে এই টিমটা, কিন্তু কালকের ম্যাচের সেই খেলা ছাপের বাইরে কিন্তু বা সিস্টেমের বাইরে কিন্তু চান্স বেশি ক্রিয়েট করেছে। এবং 9 মিনিটের মাথায় না 14 মিনিটের মাথায় প্রথম পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি শুট আউট এবং লাস্ট আবার পেনাল্টিতে নেইমারই গোল করে। তো দুটো পেনাল্টি এবং 4 থেকে 5টা স্টেট চান্স, এবং ওখানে আসলে শুধু হাল্যান্ডকে কৃতজ্ঞতা দেওয়া যাবে না। তারপরে যদি বড় ক্রেডিট হয় তাহলে এটা হলো নেদারল্যান্ড এবং ওদের মানে যদি হাল্যান্ডকে তো আমরা অবশ্যই বেস্ট বলবো, বাট আমার মনে হয় যে 50% কৃতিত্ব ছিল নরওয়ের গোলকিপার। 50% না, এখানে 60-40 দিতে হবে। আপনি যখন গোলে একটা গোলকিপার তার টিমকে এরকম লাইভ দিতে পারে, তখন টিমের মনোবল অনেক বেশি শক্তি থাকে। এবং যেটা চিন্তা করেন নরওয়ের ডিফেন্ডাররাও, যে তারা বিট হওয়ার পরে বার পোস্টে কেন বল যাচ্ছে না, যেখানে দেখছে সেখানে দেখছে যে নেদারল্যান্ড সেই সেফ, একের পর এক সেফ, গোল লাইন থেকে টাচ বলে, এবং ওদের একটা আত্মঘাতী গোলেরও অবস্থা ছিল, যেটা অনেক লাস্ট মোমেন্টে যে ক্যাসিমিরোর একটা শুট, হ্যাঁ, যে লেগে ভিতর দিকে চলে যাচ্ছিল। তো এই গোলগুলি যখন একের পর এক লাইভ পেয়েছে তখন, এবং হাল্যান্ড যে আন্ডার বক্সে নাম্বার 9-এ, সে কিন্তু তেমন কিছু অ্যাক্টিভ ছিল না। ওদের টিম পজিশনে যতটুকু খেলছিল, ওরা পজিশনালি ওয়েট করছিল, যেটা ওদের হাফে রাখা যায়। মানে পারফেক্ট স্ট্রাইকার নাম্বার 9 যদি বলতে কিছু থাকে, সেটা গতকালকের ম্যাচে হাল্যান্ড করে দেখিয়েছে। পুরো ম্যাচে তাকে ক্যামেরায় কিন্তু আমরা দেখিনি, 3 থেকে 4 বার আমরা দেখেছি, তার মধ্যে 2 বারই সে গোল করেছে, আর 1-2টা মিস হয়েছে। হ্যাঁ, মোটামুটি 3টা চান্স পেয়েছে, তার মধ্যে 2টো গোল হয়েছে, একটা গোলকিপার সেভ করতে পেরেছে অ্যালিসন বেকার, এবং ওদের আরেকটা ডিফেন্ডারে আর শর্ট একটা ডিফেন্ডারে। আমি এখানে বলবো হাল্যান্ডের সেকেন্ড যে গোলটা ছিল, আমার প্রচন্ড রাগ ছিল এর মধ্যে দানিলোর উপর, কিভাবে একজন মানে ডিফেন্ডার তার দুই পায়ের মাঝখান দিয়ে বলটা চলে যায় এবং সে নির্বিকার অবস্থায় ছিল। ওই মুহূর্তে যে কেউ থাকলে ওই জিনিসটা সেভ করার ট্রাই করতো। কি এটা ওইটাই ফেভার বলে, লাক ফেভার। আপনি যদি ডিফেন্সই করেন, এমনই হবে যে ব্রাজিলের বল বারে যাচ্ছে না, ওদের বল বারে যাচ্ছে, বা যেখানে গোলকিপার সেখানেই তার শুট আউট হচ্ছে। কিন্তু হাল্যান্ডের শুট এত বেশি পারফেকশন হয়ে গেছে, দুটো পায়ের ফাঁক দিয়ে যেও একদম টুয়ার্ডস দ্য কর্নার, যেটা পারফেক্টলি শুট বলে। এবং হাল্যান্ড এমনিও দীর্ঘদেহী এবং অনেক প্রচন্ড পাওয়ার নিয়ে খেলে, তো শুটের যে এভারেজ যে পাওয়ার ছিল সেটা অনেক বেশি গতি ছিল, যা ওখানে অ্যালিসন বেকার সেভ করার জন্য অনেক বেশি যাওয়ার পরে ওটাকে রাখতে পারেনি। এই যে যেহেতু পাওয়ারের কথা বলেন, প্রথম গোল যেটা ছিল হেড দিয়ে, দুর্দান্ত একটা হেড ছিল এবং ফিনিশিংটা আউটস্ট্যান্ডিং, যেটা আসলে স্কোর লাইনটাকেই গড়ে দেয়। প্রথম যে হেডের যেটা বলা চলে, সেই অল্প জায়গার মধ্যে যখন
ব্রাজিল অ্যাটাকে অলমোস্ট বেশি চলে যায় এবং এখানে কিছু কাজ ছিল যেটা বলতে গেলে ডিটেলস যে এখন আঞ্চলিক কিছু চেঞ্জ ছিল, যে চেঞ্জটাকে আনার পরে যে ডিফেন্ডিং মিডফিল্ডে ক্যাসিমিরোর সাথে যে কাজ করবে সে তাকে নামানো হয় ডগলাসকে, হ্যাঁ সান্তোসকে, সান্তোস লম্বা চুলালাটা সান্তোস তার উপরে ছিল এবং ওর যে মিডফিল্ডে এসে যে ব্লকটা করবে সেই জায়গায় আমরা দেখেছি ও রান করেছে কিন্তু ও গাব্রিয়েলকে সাপোর্ট দেয় নাই এবং একজন প্লেয়ার হাল্যান্ডকে কখনোই বক্সে 1v1 রাখলে ওকে পারবে না, যেহেতু হাইটও ভালো এবং ফিজিক্যালি অনেক স্ট্রং। হ্যাঁ, এর আগে দুজন করে যখন ছিল এবং মার্কিং যেহেতু ছিল না, আর ও এই বলেই সবচেয়ে বেশি গোল করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এরিয়াল বলে হেডে, যেটা আমরা ম্যান সিটিতে দেখেছি লিগ লেভেলে এবং ক্লাব ফুটবলে সে দুর্দান্ত এই গোলগুলি করেছে। তো স্পিড আউটে যখন বল পায় সে পিছন থেকে মুভ করে ওকে স্পেসটা তৈরি করে, গাব্রিয়েলকে সরিয়ে নিয়ে এসে পাওয়ার জেনারেট করে, যে স্পেসের ভিতরে যাওয়ার পরে এটা প্রচন্ড পাওয়ারে এবং অ্যাকুরেটটা বেশি ছিল, যে একদম কর্নারি বারের মধ্যে, এটা ওটা ওয়ান অফ দ্য বেস্ট গোল। এক্স্যাক্টলি, বলা যায় সাজি আপু মানে পুরো সময়, মানে গতকালকের ম্যাচ কি দেখা হয়েছে পুরো সময় জুড়ে একদম, মানে না সেটা দেখা আমি ভীষণ ফুটবল অনুরাগী মানুষ এবং আমি সবগুলো ম্যাচই মোটামুটি দেখার চেষ্টা করছি। আর আমার আর্জেন্টিনা সাপোর্ট দেখে আর্জেন্টিনা দেখবে এরকম না, ব্রাজিলের খেলা দেখবে নিশ্চয়ই। আর আমার সঙ্গীও আবার ব্রাজিল সমর্থক, তো তাকে পাশে নিয়ে খেলা দেখাটা অন্যরকম, এইটা একটা চ্যালেঞ্জ। তবে গোলযোগ আনন্দ, তাই তো না আনন্দ না, খারাপ লেগেছে কারণ মানে প্রত্যাশা থাকে তো একটা, বাংলাদেশে তো বিপুল মানে সংখ্যক সমর্থক আছে না ব্রাজিলে, তো সেই জায়গা থেকে খুব আশা করছিলাম যে সেমিফাইনালটা হয়তো ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে, সেই আশাটা চলে গেল। তবে খেলা দেখেছি প্রথমার্ধ কেন যেন আমার কাছে মনে হয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল মনে হয় ব্রাজিলের, যদিও পেনাল্টিটা মিস হয়েছে, কিন্তু পরের দিকে একদমই খেলা হাত ছেড়ে গেছে, তো যার কারণে প্রত্যাশিতই ফলাফল হয়েছে। মনেই হচ্ছিল যে শেষ মুহূর্তে হলেও গোল খেয়ে যাবে এবং রাখতে পারবে না, এবং সেটাই আসলে হয়েছে। ওই রক্সি ভাই, সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা নিয়ে আমরা দেখছি, অনেকেই বলছে নেইমারকে হয়তোবা আগে নামানো হতো, অনেকেই বলছে পরে নামানোটাই সঠিক, মানে আপনার দৃষ্টিকোণ থেকে কোনটা? অ্যাজ এ কোচ আমিও যদি থাকতাম, যেটা আঞ্চলিক ঠিক করেছে সেটাই। এখন পরিপ্রেক্ষিতে যেটা বলা যায়, আমরা খালি চোখে এবং দর্শকরা অনেক কিছুই দেখে অনেক কিছু বুঝি, কিন্তু নেইমার নামার পরে যা দেখেছি সেখানে নেইমারের যে আগের গতি, যে খেলা, সেটার সাপোর্টে কিছুই ছিল না। এখন নেইমারের সেই জিনিসটা নাই দেখেই তাকে, এবং ও ওই পেজে খেলতে পারবে না দেখেই তাকে এই অল্প সময়ের জন্য নামানো হয়, যে অন্য টিমের প্লেয়াররা টায়ার্ড থাকলে নেইমার যেটা জেনে অ্যাডজাস্ট করতে পারে। তো আঞ্চলিতে আসলে অনেক বড় মাপের কোচ এবং সে এতদিন ধরে কাজ করছে, তো সেই বুঝেই তাকে নামানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সবাই অ্যাঞ্চেলোত্তিকে দোষ দিচ্ছে, যদিও মানে ব্রাজিল ফুটবল ফেডারেশন বলেছে মানে 2030 পর্যন্ত সে থাকবে। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে মাত্র 10টা ম্যাচ অ্যাঞ্চেলোত্তির আন্ডারে ব্রাজিল টিম খেলতে পেরেছে, যেখানে 10 বছর ধরে দিদিয়ের দেশম ফ্রান্সকে লিড করছে। এটাই একটা বড় ব্যাপার হবে, আপনি একটা টিমকে দিয়ে রাতারাতি এটা ওয়ার্ল্ড কাপ আপনি চ্যাম্পিয়ন করে দিবেন, তারপরে সে একটা ভিন দেশে কোচ, সারা জীবনই ব্রাজিল তাদের নিজস্ব শৈল্পিক ঐতিহ্য ধরে রাখার জন্য তারা ব্রাজিলের সব এক্স ন্যাশনাল প্লেয়াররাই এখানে কাজ করতো এবং বড় বাপের কোচ ছিল যারা চ্যাম্পিয়ন করছে। লাস্ট যখন এরা আরো 4 টার্ম ধরে যখন না পাচ্ছে 2002 এর পর থেকে লাস্ট যখন ছিল, সেখান থেকে যখন চেঞ্জ করে আসলো, তখন মনে করতেছে যে আমরা ব্রাজিল থেকে বের হয়ে আমরা ইউরোপিয়ান কাজ করব। কার্লো অ্যাঞ্চেলোত্তির প্ল্যান কি হয় সেটাই আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, নিচে ছোট্ট বিরতির সাথেই থাকুন।
দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আমরা দেখছিলাম যে আজকে যে ম্যাচগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, স্পেন এবং পর্তুগাল, মানে ইমোশনের জায়গা থেকে সবারই খুব খুব পছন্দের একটা টিম। একদিকে লামিন ইয়ামাল, আরেকদিকে ক্রিস্টিয়ানো রোনালদো দ্য গ্রেট। কে থাকতে পারে, কে বিদায় নিতে পারে, সেটাই আজকে দেখার বিষয়, চিন্তার বিষয়। কি মনে হয় রক্সি ভাই? আসলে ফুটবলের এখন যখনই বলা হচ্ছে 32, তারপরে 16, তারপরে 8, আস্তে আস্তে কিন্তু টিম সবাই কমতে থাকবে যাবে, এবং এখানে ফাইনালে যে দুটো টিমই খেলবে একজনই কাপ পাবে, কাপের জন্য একজনই দাবিদার। এখন তার যোগ্যতা অনুযায়ী যে টিম, আমরা যে চিন্তা করেছিলাম যে গুগল পর্যন্ত বলেছিল যে এবারে সবচেয়ে হট টিম হলো স্পেন, ডেফিনেটলি ফিফা র্যাঙ্কিং এর নাম্বার 2 তে ছিল তারা, সবচেয়ে প্রথম আছে এবং সেই জায়গা থেকে। কিন্তু বেসিক্যালি আপনি ইন প্রেজেন্ট এখন কি আছে এবং মাঠে কি করছেন সেটাই আপনাকে কথা বলবে। তা আমি অনেক চান্স পেয়েছি, গোল করতে পারিনি, একটা চান্স পেয়েছি, একটাই গোল করেছে। সেই দিক থেকে যে কোনো এক টিম চলে যাবে। তারপরে স্পেন এবং পর্তুগাল ম্যাচটাও আমরা আসলে আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ দেখব এবং কমপ্লিটেড ম্যাচ দেখব। ইউরোপের দুটো টিম এবং ইউরোপের প্লেয়াররাই আসলে সবচেয়ে বেশি ইউরোপ এবং ফুটবল শাসন করছে, যেখানে দুটো টিমের মধ্যে খুব মাস্টার মিডফিল্ড আছে যারা ক্লাব লেভেলে সেই খেলা খেলে। হ্যাঁ, এখানে লামিয়াল ইয়ামাল যদি বার্সেলোনায় খেলে তাহলে ওখানে আছে পিএসজি দুজন মাস্টার মিডফিল্ডার। হ্যাঁ, ব্রুনো ভিতিনিয়া এবং ব্রুনো, জো ফিলিক্স এবং লিও এবং রোনাল্ডো এবং হলো বেনেত, এই চারজনের যে কম্বিনেশন উপর দিকে, সেটা কিন্তু অনেক বেশি প্রভাবিত করবে স্পেনের উপরে। এবং স্পেনকে যদি মানে শুধু লামিন ইয়ামালের যদি প্রেশার থাকে, তাহলে ওখানে ওদের দুটো সেরা ডিফেন্ডিং মিডফিল্ডার আছে প্যাড্রি এবং রড্রি, দুজনকে অনেক বেশি কন্ট্রোল করে। এবং রড্রি অলরেডি ক্যাপ্টেন এবং তার সাথে আবার ওলেমা খেলে নাম্বার 10-এ। তো এই কম্বিনেশন আসলে আজকে আমরা অনেক একটা বেটার ফুটবল দেখবো, হাই ভোল্টেজ। এবং এই ম্যাচে গোল খুবই কম হওয়ার সুযোগ আছে এবং 90 মিনিটে যে এক্সট্রা টাইমে যে হয়তো রেজাল্ট হতে পারে, সেটাই দেখার বিষয়। পেনাল্টি শুটআউট পর্যন্ত নাও যেতে পারে। মানে স্পেন এবং পর্তুগাল মানে খুবই হাই ফেভারিট টিম। তার পছন্দ কোনটা? স্পেন, যদিও গত ম্যাচে স্পেনের মতন করে পাওয়া যায়নি, তারপরেও বলবো যে দলগত পারফরমেন্সের দিক থেকে আমি বরং পর্তুগালের থেকে কিন্তু স্পেনকে এগিয়ে রাখছি। কারণ একজন রোনালদো দিয়ে তো আবার পুরো ওই শক্তির জায়গাটা প্রয়োগ করাটা কঠিন। তো সেই ক্ষেত্রে কেন যেন মনে হয় যে রোনালদো মনে হয় আশপাশ থেকে সেই সহযোগিতার জায়গাগুলো পাচ্ছে না। ইট ইজ ট্রু, যেখানে পর্তুগালের এখনো পর্যন্ত বেস্ট মিডফিল্ড রয়েছে, টুর্নামেন্টের অন্যতম সেরা মিডফিল্ড থাকার পরেও তার স্কোর করতে কিন্তু হিমশিম খাচ্ছে। সোহেল, আপনার পছন্দ বা ফেভারিট হচ্ছে এই ম্যাচে স্পেন, রাইট? পরের ম্যাচে চলে যাই। তার আগে মানে ইউএস বেলজিয়ামের ম্যাচটা নাটকীয় ম্যাচ শুরু থেকেই হচ্ছে। বালোগান ছিল নিষেধাজ্ঞাপ্রাপ্ত, তাকে ফিফা সামহাও আপিলের মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে এই ম্যাচে নামাচ্ছে, যে কারণ গত ম্যাচে সে স্কোর করেছে, সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। মানে এটা আসলে কি ছিল বিষয়টা? মানে এটা কি কারেক্ট কোনো দিক থেকে? কি না, আমাদের এই যুক্তিতে যেটা বাই লজ হিসাবে যেটা থাকে সেটা কিন্তু রাতারাতি কিভাবে চেঞ্জ করে বা টিমের জন্য। এখন আমেরিকায় খেলা হচ্ছে, স্বাগতিক, এখন তাদের একটা বড় প্লেয়ার। ইজ ইট ইভেন পসিবল রক্সি ভাই? আমরা তো ইতিহাসে কখনো এমন কিছু দেখি নাই, আগের কোনো রেকর্ডে তো এরকম দেখি নাই বা নাই। এখন যদি করছে এবং এটাই পসিবল, তাহলে মেনে নিতে হচ্ছে। তাহলে যদি এটা ইউএস এর জন্য পসিবল হয়, এটা বাকিদের জন্য কেন পসিবল হবে? অবশ্যই তাহলে সেই আপিল করা উচিত এবং তারাও তাদের রেড কার্ড খাওয়া প্লেয়ারকে তাদের টিমে নেওয়ার জন্য, শক্তি বর্ধিত করার জন্য। তাহলে ইংল্যান্ডও তাই করবে। গত ম্যাচে যেহেতু তারা 10 জন ওদের রেড কার্ড খেয়েছে এবং রাইট ব্যাক, এটা খুবই নামকরা এবং খুবই ভালো প্লেয়ার, সে যেহেতু রেড কার্ড হচ্ছে। এবং তারপরে আনফরচুনেটলি যেটা দেখা হয়েছিল, আসলে আমরা খালি চোখে এত গতির খেলা ওই ফাউলগুলি বুঝতে পারি না। যখন ভিআরে যায়, স্লো মোশনে দেখা যায়, তখন বোঝা যায় আসলে বলে না, পায়ের কোথায় লেগেছে। এবং ইন্টেনশনালি এগুলি অনেক বেশি করে। তাহলে এই জায়গা যদি হয়, তাহলে কেন মেসিকে কার্ড দেওয়া হলো না? প্রথম ম্যাচে যে ট্যাকেলটা ছিল সেটাকে নিয়েও অনেক বিতর্কিত আছে এবং রেফারি এবং ভিআর নিয়েও এত অ্যাডভান্টেজ দেওয়ার পরেও দেখে যে অনেক ভুল হচ্ছে। রাইট। এরপরেও মানে ইউএস বেলজিয়ামের ম্যাচে নাটকীয়তা, মানে এখন থেকে বেলজিয়ামের কোচ কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই জিনিসটা কেন হলো। সো মাঠের খেলা পুরোটাই আলাদা হবে। মাঠের খেলা আপনি কাকে এগিয়ে রাখবেন? ওখানে আমি যেহেতু অ্যাডভান্টেজ পেয়েছে এবং হোম গ্রাউন্ড এসে ইউএসকে এগিয়ে রাখছি এবং বেলজিয়াম আসলে সেই ফুটবল না। এবার মাঝখানে একটা ম্যাচ ভালো খেলেছে, ওদের ওই জেনারেশন অনেক আগে কেভিন ডি ব্রুইনে এবং লুকাকু, এই বয়স্ক প্লেয়ারের উপরে ভর করে যেটা খেলছে, সেই জায়গা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তারপরে এখানে সে নকআউট ম্যাচ কে কখন ভালো খেলে,
ওরা যেইভাবে পিছিয়েছে সেনেগালের সাথে লাস্ট 10 মিনিটে মানে 6 মিনিটে 2 গোল করে এক্সট্রা টাইমে যাওয়ার আগে আবার 3 গোল করেছে 2 গোলে পিছিয়ে থেকে 3 গোল করা এটা আসলে বড় এক্সপিরিয়েন্স টিমেরই বড় অভিজ্ঞতা এবং ওরা ওই মাপের খেলা খেলে দেখে ইউরোপের ক্লাবগুলি তাদের স্ট্যান্ডার্ড মেলে করে এবং সেই জায়গা থেকে অনেক বেশি ফাইটিং এখন আমেরিকার সাথে খেলে কিন্তু এইবারের আমেরিকার টিমকে আমি একটা অন্য আমেরিকান আবার ইউএসএ টিমকে দেখছি যেটা পচেত্তিনো হ্যাঁ এটাকে আর্জেন্টিনার কোচ একটা ডিফারেন্স টিম করেছে এবং ওরা ওদের পেস রানিং স্পিড অনেক বেশি অনেক হাই টেম্পোতে ফুটবল খেলে রাইট সো কি হয় বলা যায় না তারপর আপনার ফেভারিট হিসেবে থাকবে USA আগে থাকছে, ওই পুতুলাপুর ফেভারিট কি থাকবে বেলজিয়াম আর ইউএস বেলজিয়ামের খেলা আমার সবসময় ভালো লাগে যেহেতু মানে ইউরোপিয়ান। হ্যাঁ ইউরোপিয়ান এবং তাদের খেলা অন্যরকম নান্দনিক লাগে আমার কাছে সবসময় কিন্তু এই আসরটাতে নিয়ে তো কিছু বলা যাচ্ছে না ফুটবল নিয়ে অনুমান করাটাই আমার কাছে একটা বোকামো মনে অন্তত হয় এই কারণ বিশ্বকাপে অনুমান করাটাই একদমই কারণ অপ্রাসঙ্গিক। শেষ মুহূর্তেও তো দুটো গোল হয়ে যাচ্ছে সেরকমও আমরা দেখছি 89 মিনিটে দুটো গোল হয়ে যাচ্ছে সেরকমও দেখেছি সুতরাং তারপরেও স্বাগতিকরা নিশ্চয়ই বাড়তি সুবিধার জায়গাটা পাবেন তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে হয়তো যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে ওয়েল এই দুইটা ম্যাচই তো আজকে রয়েছে তার পরবর্তীতে আগামীকাল রয়েছে আর্জেন্টিনার খেলা এবং সেটা হচ্ছে ইজিপ্টের সাথে কতটুকু এক্সাইটেড আসলে আপনারা ভীষণ তবে গত ম্যাচ তো ভীষণভাবে হতাশ করেছে আমাদেরকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করব যে কোচ অবশ্যই কিছু কৌশলগত পরিবর্তন আনবেন যে বিস্ফোরকগুলোকে বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে নিকোপাস থেকে শুরু করে সিমিওনে বা ভ্যালেন্টিনো বার্কো এদেরকে নিয়ে নিশ্চয়ই পূর্ণাঙ্গ মানে পূর্ণ সময়টুকু খেলানো হবে এবং অবশ্যই চাইবো যেন আলভারেজ পূর্ণ সময়টা খেলে কারণ লাউতারো মার্টিনেজ ভয়ঙ্কর কিছু ভুল করেছেন গত ম্যাচে মানে তাকে তার দেহভঙ্গিমায় কোনো রকম জেতার কোনো আগ্রহ বা ইচ্ছা কিছু দেখি নাই বরং তিনি মনে হচ্ছে ইচ্ছা করে অফসাইড পজিশনে আছেন কিংবা কোনো প্রেসিং এরও কোনো ইচ্ছা নেই তো আমার কাছে মনে হচ্ছে যে তাকে আপাতত একটু বসে এবং রাখা উচিত লাস্ট আর কি। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি কি প্লেয়ার হিসেবে ছিল সেটা হলো আলভারেজ আলভারেজ, এবং right. ম্যাচে যখনই নেমেছে সেই গোল করেছে কিন্তু কেন যে দেখবেন এবার যে পূর্ণ কোচের সময় সময় আছে, পাচ্ছে না তাকে এখন খেলানো পর্যন্ত হচ্ছে না। কোচের স্ট্র্যাটেজিসে এখনো আলভারেজকে 11 এ রাখেনি রাখছে বা না। আসছে না কেন বোঝা যাচ্ছে না এখন নেক্সট ম্যাচে আবার দেখবে রাইট কেন মানে আর্জেন্টিনা ক্যাপো ভার্দের অলরেডি কাছে যে এক্সপেরিয়েন্স হয়ে গেছে সেটা থেকে ওরা অনেক বড় মাপের নিশ্চয়ই। কোচ টিমের এই জিনিসগুলো চেঞ্জ করবে এবং ওই প্রেশারটা নিবে না এটাও কিন্তু আফ্রিকান টিম এবং অনেক বেটার টিম ক্যাপো ভার্দে যদি এই খেলা খেলে আফ্রিকার দুটো টিমকে ধরায় একটা হলো মরক্কো আর একটা হলো মিশর মিশর হ্যাঁ, ওয়েল ইজিপ্ট। ইজিপ্ট এবং মোহাম্মদ সালাহ টিম আমরা জানি তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে থাকে বাট যেই কথাটা আপনারা বললেন সামহাও মানে আর্জেন্টাইন টিম খুব দারুণ করছে তারা পুরো ম্যাচ জুড়ে মানে পুরো টুর্নামেন্ট জুড়ে আনবিটেন আছে মেসি অসাধারণ গোল করছে কিন্তু এখনো কি মনে হয় কিনা মেসি নির্ভর পুরো টিমটা বাই এনি চান্স মেসি যদি ইনজুরিতে পড়ে বা তাকে যদি ওইভাবে ট্যাকেল করা হয় মানে তার যে বিকল্প সেটা কি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না এটা কাইন্ড অফ একটা কোচ তার সবসময় একটা ফিলোসফিতে থাকে এবং ওরা এত বড় মাপের কোচ তারা ওইখান থেকে বের হয়ে আসে না রাইট আপু যেমন বলছে এখানে স্কলারি ওই যে লাউতারেসকে দিয়ে শুরু করছে ওটা কিন্তু তার ওই প্ল্যানের মধ্যে আছে যদি চেঞ্জ করে তাহলে ফরমেশন অনুযায়ী প্লেয়ারের প্যাটার্নও চেঞ্জ করতে হবে Right. তো সেটা হঠাৎ তখন করে আর করে না 4-3-3 তে হয়তো হ্যাঁ যাওয়া হবে না ওইটা কি জিনিসটাই হঠাৎ change করে হয়ে যাবে। করে না কেন উইনিংটা নিচ্ছে আমরা যারা কোচ উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাই না যদি ওরকম বিপদে না পড়ে রাইট যেটা আলটিমেটলি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ফ্রান্সের হ্যাঁ টিম তারা এই স্টিল নাও জিনিসকে সেম সে কম্বিনেশনে করছে খেলে তো আসছে সেই একদম জায়গায় শেষ মুহূর্তে। এখন একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে এটা পরিস্থিতিতে তখন ওখানে ব্রেক থাকে হাফ টাইম থাকে তখন কাকে প্লেয়ার লাগবে তখন কি হয়তো করবে বা সাবস্টিটিউশন ওইটা চেঞ্জ করে আনতে ওয়েল থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু আপনাকে আজকে যুক্ত হওয়ার জন্য রক্সি ভাই প্লেজার থ্যাংক ইউ ও দর্শক শেষ করছে আজকের মতো ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ দেখাবে আগামীকাল একই সময় যে কোনো খেলা দেখতে এবং খেলার আপডেট যাতে চোখ রাখুন চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম আই স্ক্রিনের পর্দায়